মধুপুর বনে অনেক পশু পাখি বাস করত। সেখানে টুনি ও কাকও বাস করত। কাক আর টুনির মধ্যে বেশ ভাব ছিল। একদিন, টুনি বোন, আমি একটু খাবারের খোঁজে বাইরে যাচ্ছি, তুমি আমার ছানাটাকে দেখে রাখতে পারবে? আরে কাক ভাইয়া, তুমি যে কি বলো না, এ আর এমন কি কাজ যে আমি তোমার ছানাকে দেখে রাখতে পারবো না? তুমি নিশ্চিন্তে খাবার আনতে যাও, আমি তোমার ছানাকে ভালো করেই দেখে রাখবো। টুনি বোন, সত্যি তুমি অনেক ভালো। আমি তাহলে খাবার আনতে গেলাম, তুমি আমার ছানাকে দেখে রেখো কিন্তু। এরপর কাক টুনির কাছে তার ছানাকে রেখে নিশ্চিন্তে খাবার আনতে বনের ভেতরে চলে যায়। কোথায় ভাবলাম বাবা খাবার আনতে গেলে আমি একটু মনের সুখে বনটা ঘুরে ঘুরে দেখবো, কিন্তু এই টুনি আন্টির জ্বালায় তো দেখছি সেটাও করতে পারবো না। কি হয়েছে কাক সোনা, তুমি মনে মনে কি চিন্তা করছো আমাকে বলো। কই কিছু না তো টুনি আন্টি, এই তো একটা বুদ্ধি পেয়েছি। টুনি আন্টি, আমার না খুব পানির পিপাসা লেগেছে, তাই বলছিলাম কি আমাদের বাসার পাশেই তো একটা জলাশয় আছে, আমি বরং ওই জলাশয়ে গিয়ে পানি খেয়ে আসি। ঠিক আছে, চলো কাক সোনা, আমিও তোমার সঙ্গে যাব। না না টুনি আন্টি, তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি শুধু পানি খেয়ে চলে আসবো। জলাশয়টা তো খুব একটা বেশি দূরে নয়। টুনি কাকছানার কথায় বিশ্বাস করে কাকছানাকে জলাশয়ে যেতে দেয়। ঠিক আছে, যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। বোকা টুনি আন্টি, এবার আমি পানি খাওয়ার ছলে পুরো বনটা ঘুরে বেড়াবো। এই কথা বলে কাকছানা বনের গভীরে চলে যায়, আর সেখানে সে দুষ্টু শিয়ালের সামনে পড়ে যায়। হুররে, আমি আমার শিকার পেয়ে গেছি। ওই নাদুস নুদুস কাকছানাকে আমি এখন খাবো। এই কাকছানা, আয় আয়, আমার কাছে আয়। ওরে বাবা রে, এবার আমি কি করি? আমি তো বেশি একটা উপরে উঠতে পারি না, এখন কি হবে? এখন আর কি হবে, এবার তুই আমার পেটে যাবি। এই কথা বলে দুষ্ট শিয়াল কাকছানাকে খেয়ে ফেলে, আর এই দৃশ্য হরিণী আড়াল থেকে দেখে ফেলে। অন্যদিকে, কি ব্যাপার, কাকছানা এখনো আসছে না কেন? তবে কি কাকছানা আমাকে বোকা বানিয়ে কোথাও চলে গেল না তো? নাকি আবার কোনো হিংস্র পশু কাকছানাকে খেয়ে ফেলেছে? এখন আমি কোথায় খুঁজবো কাকছানাকে? কাকছানাকে যদি না পাই, তাহলে কাক ভাইয়াকে আমি কি জবাব দেব? কাকছানা, কাকছানা, কোথায় তুমি? সাড়া দাও কাকছানা। আরে টুনি, তুমি যতই ডাকো না কেন কাকছানাকে, সে যে তোমার ডাকে সাড়া দিবে না। কিন্তু কেন হরিণী বোন, এসব তুমি কেন বলছো? কারণ ওই দুষ্ট পাজি শিয়াল যে ওই কাকছানাকে খেয়ে ফেলেছে, তা আমি নিজের চোখে দেখেছি। হরিণী যখন এসব কথা টুনিকে বলছিল, তখন কাক সেখানে চলে আসে আর তাদের সব কথা শুনে ফেলে। না, এটা হতে পারে না, আমার একমাত্র মাহারা ছানা মরে যেতে পারে না। কাক ভাইয়া, শান্ত হও, শান্ত হও, তুমি এভাবে কেঁদো না। টুনি বোন, তোমার ওপর ভরসা করে আমি আমার ছানাকে রেখে গিয়েছিলাম, আর সেই তুমি কিনা শিয়ালকে দিয়ে আমার ছানাকে খাওয়ালে। না না কাক ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝছো, আমি এমনটা করিনি। কাকছানাই তো মিথ্যে বলেছিল, পানি খাবার কথা বলে আমাকে ফাঁকি দিয়ে বনে গিয়েছিল ঘুরতে। টুনি, চুপ করো, তোমার কোনো বানানো কথা আমি শুনবো না, আমি বিশ্বাস করি না তোমার কথা। তবে একটা কথা শুনে রাখো, আমিও তোমাকে সন্তান হারানোর জ্বালা দেব, তবেই তুমি বুঝবে সন্তান হারানোর কতটা কষ্ট। এসব কথা বলে কাক সেখান থেকে চলে যায়, আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন।
টুনি এরই মধ্যে দুটো ডিম দেয়। আর অন্যদিকে কাক তার সন্তান হত্যার প্রতিশোধ নেবার জন্য দুষ্ট শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করে। যাই, এই সময় তো অনেক খাবার পাওয়া যাবে বনে। বনে গিয়ে কটা দানা নিয়ে আসি। হা 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 হা। টুনি, যা যা, তুই দানা আনতে যা। আর এদিকে আমি তোর ডিমগুলো শিয়ালকে দিয়ে খাইয়ে শেষ করাই। হা 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 হা। এই কথা বলে কাক শিয়ালের কাছে যায় আর শিয়ালকে টুনির ডিমের কথা বলে দেয়। কি বললি? টুনি ডিম পেড়েছে? হা 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 হা। ভালোই হলো, অনেকদিন এই মাংস খেয়ে খেয়ে মুখের রুচিটাই কেমন কমে গেছে। চল তাহলে টুনির ডিম খেয়ে মুখের স্বাদটা ফিরিয়ে আনি। এরপর কাক শিয়ালকে নিয়ে টুনির বাসার সামনে যায় আর কাক তার ঠোঁট দিয়ে টুনির ডিম এনে শিয়ালকে দেয়। আম নাম 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 নাম। আহা, টুনির ডিমগুলো যে কি স্বাদ তা বলে বুঝাতে পারবো না। এসব কিছু টুনি আড়াল থেকে দেখে অনেক কষ্ট পায়। চললে কাক ভাগ্নে, এবার তাহলে গুহায় যাওয়া যাক। আর তুই এক কাজ কর, গিয়ে খোঁজ নে কোন কোন পাখি ডিম পেড়েছে। ঠিক আছে শিয়াল মামা, আগে চলুন আপনাকে গুহায় পৌঁছে দেই, তারপরে আমি খোঁজ লাগাচ্ছি কোন কোন পাখি ডিম দিয়েছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। কাক ভাইয়া, তুমি আমাকে অযথা মিথ্যা সন্দেহ করে আমার ডিমগুলো ওই দুষ্ট শিয়ালকে দিয়ে খাওয়ালে। উপরওয়ালা যাতে তোমাকে অনেক শাস্তি দেয়, শাস্তি দেয়। আমি এখন এই বন ছেড়ে চলে যাচ্ছি, তা না হলে এ বনে থাকলে যে ওই দুষ্ট শিয়াল আর ওই কাকের জ্বালায় আমি যে কখনোই মা হতে পারবো না। চলে যাই আমি এই বন থেকে, সেটাই ভালো হবে। এই কথা বলে টুনি মনের দুঃখে মধুপুর বন ছেড়ে পাশে একটা বনে চলে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। এরই মধ্যে টুনি আবারও তার নতুন বাসায় দুটো ডিম পাড়ে আর সেই ডিম ফেটে ফুটফুটে দুটো সুন্দর ছানা বের হয়। যাই হোক বাবা, উপরওয়ালার ইচ্ছায় অবশেষে আমি আমার ছানাদের মা হতে পারলাম। মা, আমাদের খেতে পেয়েছি, আমাদেরকে খেতে দাও। ওলে আমার লক্ষ্মী দুষ্টু মিষ্টি ছানারা, তোদের খেতে পেয়েছে? এই নে তোদের খাবার, খা খা, বেশি বেশি করে খাবি আর তাড়াতাড়ি বড় হবি। তোদেরকে নিয়ে যে আমার ভীষণ চিন্তা হচ্ছে, না জানি কবে ওই দুষ্ট শিয়াল শয়তান কাক চলে আসে তোদের খেতে। কি ব্যাপার, অনেকদিনই তো খুঁজলাম ওই টুনিকে, কিন্তু কোথাও তো পেলাম না। আমার মনে হয় টুনি আমাদের ভয়ে এ বন ছেড়ে অন্য বনে চলে গেছে। তবে টুনি, তুই যদি অন্য বনে গিয়েও থাকিস সেখানেও আমি চলে আসবো। হা 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 হা। কিরে কাক ভাগ্নে, একা একা পাগলের মতো হাসছিস কেন? তোর কি হয়েছে? তোর কি ভীমরুতি ধরেছে নাকি? আরে শিয়াল মামা, তোমার জন্য একটা সুখবর আছে গো, সুখবর। সুখবর? কি সুখবর? তাড়াতাড়ি বল। আমরা এখন পাশের বনে যাব খাবার খেতে। শুনেছি ওই বনে অনেক পাখির ডিম পাওয়া যায়। তাই নাকি? পাখির ডিম? আরে আমার জিভে তো জল চলে এলো এই পাখির ডিমের কথা শুনে। তাড়াতাড়ি চল, নইলেই জিভের জলে পা পিছলে যাবে আমার। হা 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 হা। এরপর কাক ও শিয়াল টুনি যেই বনে থাকে সেই বনে চলে আসে। শিয়াল মামা, তুমি এখানেই থাকো, আমি উড়ে গিয়ে দেখে আসি কোথাও কোনো পাখি ছানা ডিম দিয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। দুষ্ট শয়তান কাক উড়তে উড়তে টুনির বাড়ির সামনে চলে আসে। আর সেই সময় টুনি তার ছানাদের নিয়ে বাড়ির বাহিরে গল্প করছিল। শোনো আমার ছানারা,
আমি খাবার খুঁজতে বনের গভীরে যাচ্ছি। তোমরা দুজনে কিন্তু বাইরে যেও না, ঘরের ভেতরেই থাকবে। কিন্তু মা, আমরা তো এখন উড়তে পারি, তাহলে কেন ঘরের বাইরে যাব না? কারণ তো আছে, তাই না? তোমরা এখনো ছোট, ওসব কথা বুঝবে না। তোমাদেরকে যা করতে বলেছি তাই করবে, বুঝতে পেরেছো? যাও, এখন ঘরে যাও। ঠিক আছে মা, তাই হবে। ওরে টুনি, তুই তো দেখছি এ বনে এসে ডিম পেড়ে আবার ছানাও ফুটিয়েছিস। দাঁড়া, আজই হবে তোর ছানাদের শেষ দিন। হা 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 হা। এই কথা বলে শয়তান কাক শিয়ালকে টুনির বাসায় নিয়ে আসে। এ কি সর্বনাশা কাণ্ড! এ তো দেখছি ওই দুষ্টু কাক আর শয়তান শিয়াল। আরে কাক ভাইয়া, শিয়াল মামা তোমরা? হ্যাঁ আমরা। তুই কি ভেবেছিলি এই বনে এসে তুই বেঁচে যাবি? তা তো আমি হতে দিতে পারি না। এবার তোর ছানাদের আমি মেরে আমি তোকে সন্তান হারানোর জ্বালা দিব। হা 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 হা। শিয়াল মামা, ওই টুনির ঘরে দুটো ছানা আছে। তাই নাকি? এই টুনি, কাকভাগ্নে যা বলেছে তা কি সত্যি? রে, এখন আমি কি বলি? না না শিয়াল মহারাজ, কি রে টুনি, তুই আমাকে মহারাজ বললি কেন? আসলে শিয়াল মহারাজ, আপনাকে তো আমি অনেক দিন আগে থেকে মনে মনে মহারাজ মেনেছি, আর সেই কারণেই তো আপনাকে আমি মহারাজ বলে ডাকছি। আর শিয়াল মহারাজ, আপনার যে শকুনের মতো চোখ, ওই চোখে কি আমি আমার ছানাদের লুকিয়ে রাখতে পারি? বলেন, আমার ছানা থাকলে তো অবশ্যই আপনি দেখতে পারতেন। টুনি রে, তোর কথা শুনে তো আমি অনেক খুশি হলাম। তবে তুই একটা ভালো কথা বলেছিস, আমার চোখে কেউ কখনো ফাঁকি দিতে পারে না। কিন্তু তারপরেও যদি তোর ঘরে ছানা পাই, তাহলে কিন্তু আমি খাবো। রে, এখন কি বলি? ঘরে তো আমার ছানারা আছে। দেখেছো শিয়াল মামা, টুনি কেমন তোমার কথা শুনে চান্দা খেয়ে ধান্দা খেয়ে গেছে। আমি টুনির ঘর থেকে টুনির ছানাদেরকে বের করে নিয়ে আসছি। এই কথা বলে কাক টুনির ঘরে ঢুকে। হে উপরওয়ালা, আমার ছানাদের তুমি রক্ষা করো, রক্ষা করো আমার ছানাদের। শিয়াল মামা! কিরে, ছানারা কোথায়? শিয়াল মামা গো, আমার মনে হয় ওই টুনি তার ছানাদেরকে কোথাও লুকিয়ে রেখেছে। কি ব্যাপার? ছানারা তো ঘরে ছিল, তাহলে কোথায় গেল? যাক বাবা, আপাতত বাঁচা গেল, পরে ছানাদেরকে খুঁজে নেব। দেখেন মহারাজ, এই কাক আপনাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। কি এখন আমার কথা সত্যি হলো তো? কাকভাগ্নে, কাজটা তুই ঠিক করলি না। এখন দেখছি অযথায় টুনির সামনে আমার নাক কাটলি। এরপর কাক আর শিয়াল চলে যায়। মা, আমরা এসে গেছি। তুমি আমাদের জন্য চিন্তা করছিলে, তাই না? আমরা কোথায় ছিলাম এটা ভেবে, তাই না? ওরে আমার লক্ষ্মী সোনারা, কোথায় ছিলি তোরা? আমরা তো ঘরের ভেতরে ছিলাম। ওই যে একটা কলসি রেখেছিলে না, ওই কলসিতে লুকিয়েছিলাম। বোকা কাক আমাদেরকে খুঁজে পাইনি। এই কথা বলতে তখনই কাক আর শিয়াল সেখানে চলে আসে। কি আমাকে বোকা বলা? হতচ্ছাড়া! টুনি, তুই আমাকে মিথ্যা কথা বলেছিস। এবার তো আমি তোর ছানাদের সাথে তোকেও খাবো। হা 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 হা। না না, যে করে হোক এদের হাত থেকে আমার ছানাদের বাঁচাতেই হবে। আগে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ভুল যখন করেছি তাহলে তো শাস্তি পেতেই হবে। আপনি আমাদেরকে অবশ্যই খাবেন, কিন্তু মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবেন। ঠিক আছে, তুই যখন আমাকে মহারাজ বলে ডেকেছিস, তাই তোর শেষ ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। বল, তোর কি শেষ ইচ্ছা? আমার শেষ ইচ্ছে হচ্ছে আপনি কালকে আমাদেরকে খাবেন, তবে এখানে না, আমার একটা প্রিয় জায়গায়। এটা কোনো ইচ্ছা হলো নাকি? ঠিক আছে, তবে তাই হবে, কিন্তু কোনো চালাকি করবি না। চল রে কাকভাগ্নে। শিয়াল মামা,
ওই টুনির কথা কি বিশ্বাস করা ঠিক হলো? তুই ওসব বুঝবি না। যদি টুনি কোনো চালাকি করেও থাকে, তারপরেও ও আমার হাত থেকে বাঁচতে পারবে না। এরপর কাক ও শিয়াল সেখান থেকে চলে যায়। আর টুনি তার ছানাদেরকে নিয়ে বুদ্ধি আঁটতে থাকে। বুঝতে পেরেছো আমার লক্ষ্মী ছানারা, আমি তোমাদেরকে কি বুঝিয়েছি? হ্যাঁ মা, আর কিছু বলতে হবে না, চলো এবার তাহলে কাজে লেগে পড়ি। টুনি তার ছানাদেরকে নিয়ে একটা পুকুর পাড়ে যায়। আর সেইখানে গিয়ে পুকুরের পানিতে লতা পাতা দিয়ে পুরো পুকুরে ভাত বানিয়ে রাখে। পরের দিন, টুনি, আমরা এসে গেছি। কোথায় তুই? বেরিয়ে আয়। শিয়াল মামা, আমার মনে হয় ওই টুনি তার ছানাদের নিয়ে পালিয়ে গেছে। চলুন মহারাজ, আমার প্রিয় জায়গায়, সেখানে আপনি আমাদের খাবেন। টুনি সবাইকে নিয়ে তার ভাত পেতে রাখা সেই পুকুর পাড়ে যায়। কিন্তু এটা শিয়াল ও কাক বুঝতে পারে না যে ওটা একটা পুকুর। টুনি তার ছানাদেরকে নিয়ে পুকুর পাড়ে লতার উপর দাঁড়িয়ে পড়ে। এবার আসুন মহারাজ, আমাদেরকে আপনার ওই মহামূল্যবান পেটে পুরে নিন। শিয়াল যখনই টুনি আর তার ছানাদেরকে খাওয়ার জন্য তাদের কাছে যেতে ধরে, অমনি পুকুরের পানিতে ডুবে যায়। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও। ওরে কাক ভাগ্নে, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। নিজে বাঁচলে বাপের নাম, আমি বাবা এখান থেকে পালাই। কাক এই দৃশ্য দেখে সেখান থেকে পালিয়ে যায়। আর শিয়াল সেই পুকুরের পানিতে ডুবে মারা যায়। এরপর থেকে টুনি তার ছানাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে। ও শিকার তুমি কোথায়? পেটের জমানো খিদে আর যে সহ্য করতে না পারি। ও শিকার তুমি কোথায়? হিমছড়ি বনে হালুম বাঘের একটি হাঁসের খামার ছিল। হালুম বাঘের হাঁসের খামারে অনেকগুলো হাঁস ছিল। একদিন, হট্টিমা টিম টিম, আমি খাবো হাঁসের ডিম। হট্টিমা টিম টিম, আমার নিজের খামারের ডিম। হট্টিমা টিম টিম, অনেকগুলো সাদা সাদা হাঁসের ডিম। ওরে মা, আমি তো দেখছি খামারি হবার পাশাপাশি কবিও হয়ে গেছি। বাবা বাবা বাবা, আমার হাঁসগুলো দেখছি অনেকগুলো ডিম পেড়েছে। এখন থেকে এদের আরো বেশি বেশি করে খাবার দিতে হবে। জয় জয় বাবা, আমার এই লক্ষ্মী হাঁসগুলোর জন্য আরো বেশি বেশি খাবার নিয়ে আসি। এই কথা বলে হালুম বাঘ তার খামারের হাঁসের জন্য খাবার আনতে যায়। কিন্তু পথে আরে আরে, ওই দিক থেকে মনে হচ্ছে কোনো কান্নার আওয়াজ আছে। যাই তো, গিয়ে দেখি কে ভাবে কাঁদছে। হালুম বাঘ সেখানে যায় আর গিয়ে দেখে সেখানে একটা কালো হাঁসছানা বসে কান্না করছে। এটা তো দেখছি একটা হাঁসছানা। আর এই হাঁসছানা দেখতে এত কালো কেন? আমাকে মেরো না, মেরো না আমাকে। আরে আরে, এই হাঁসছানাটা কথা বলতে পারছে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু তারপরও আমাকে কেউ ভালোবাসে না। ভালোবাসে না? কেন ভালোবাসে না? কারণ আমার গায়ের রং কালো, তাই জানো, আমি কালো বলে আমার ভাই আর অন্য হাঁসছানারা আমাকে দেখতে পারে না। ওরা কেউ আমাকে ভালোবাসে না, কেউই আমার সঙ্গে খেলা করে না, শুধু মা ছাড়া। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তুমি শুনবে, শুনবে আমার কথা? হ্যাঁ বলো।
তাহলে শোনো। ইলে, তোকে না বলেছি তোর এই কালো কুষ্টির চেহারাটা নিয়ে আমার সামনে আসবি না? তারপরও যে কেন তুই আসিস? যাতে যা, এখন আমার চোখের সামন থেকে দূর হয়ে যা। এসব তুই কি বলছিস? ও কালো হলেও তো ও তোর বোন। না না, ও আমার বোন কিছুতেই হতে পারে না। যদিও আমার বোন হতো তাহলে ও আমার মতোই সুন্দর হতো। আমরা তো দুজনেই তোমার সন্তান। তাহলে ও এত কালো হলো কেন? ওকে তুমি এ বাড়ি থেকে বের করে দাও। দেখ, এতক্ষণ আমি তোর অনেক কথা শুনেছি, এবার তুই আমার কথা মন দিয়ে শোন। তুই যেমন আমার ছানা, ও ঠিক তেমনই আমার ছানা। তোর যতটুকু এই বাড়িতে থাকার অধিকার আছে, ওরও ঠিক তাই আছে। আমি তোদের জন্য খাবার আনতে গেলাম, আশা করি তুই আমার কথাগুলো বুঝতে পেরেছিস। এই কথা বলে হাসি খাবার আনতে চলে যায়। আর পথে আরে আরে, ওই তো হাসি আসছে। ও হাসি, ও হাসি, তুমি কি যে রূপসী, মন চায় বার্গার বানাইয়া তোমায় পেটের মধ্যে রাখি। ও হাসি, ও হাসি, হাসি টুকু। এই বাজে শয়তান শিয়াল, আমার পথ আটকালি কেন? আরে আরে, কেন আবার? তোকে খেতে। এই কথা বলে পাজি শিয়াল হাসিকে খেয়ে ফেলে। আর এই দৃশ্য টুনি পাখি দেখে হাসির ছানাদের কাছে যায়। হাসির ছানারা, তোমরা দেখছি বাড়িতে আছো, আর ওইদিকে যে দুষ্টু শিয়াল তোমাদের মাকে খেয়ে ফেলেছে। না, এটা হতে পারে না মা। মা, ও মা, তুমি এভাবে যেতে পারো না। আমি সবই বুঝতে পেরেছি। সবই হয়েছে আমার এই কালো বোনের জন্য। ওর এই কালো চেহারা দেখে মা আজ খাবার আনতে গিয়েছিল, তাই তো আজকে মায়ের মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তুমি বরং একটা কাজ করো, তোমার এই কালো কুৎসিত বোনটাকে এই বাড়ি থেকে বের করে দাও। টুনি আন্টি, তুমি এইসব কি বলছো? টুনি আন্টি যা বলেছে তা ঠিকই বলেছে। তুই এক্ষুনি আমাদের এই বাড়ি থেকে চলে যা বলছি, তা না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। এবার আমি বাড়ি থেকে বেরিয়ে আসি, আর এখানে বসে বসে কাঁদছিলাম, সেই সময় তুমি এলে আমার কাছে। আহারে, সত্যি তোমার কষ্ট দেখে আমি অনেক কষ্ট পেলাম। তবে তোমার আর এখানে বসে থাকতে হবে না, তুমি আমার সঙ্গে আমার খামারে চলো। সেখানে আজ থেকে তুমি অন্য হাঁসদের সঙ্গেই থাকবে। এরপর হালুম বাঘ কালো হাঁসছানাকে তার খামারে নিয়ে যায়। বন্ধুরা, হালুম বাঘের খামারে একটি লোভী হাসি ছিল। তার খাবারের প্রতি অনেক লোভ ছিল। এই যে নতুন হাঁসছানা, এটাই আমার খামার। যাও, এখন থেকে তুমি এখানেই থাকবে। এই কথা বলে হালুম বাঘ সেখান থেকে চলে যায়। ওরে বাবারে, এটা কি হাঁসছানা নাকি কোনো কালো কাক? লোভী হাসির কথা শুনে কালো হাঁসছানা অনেক কষ্ট পায়। তারপরও তার কিছুই মনে হয় না, কারণ এসব কথা শুনতে শুনতে কালো হাঁসছানা বড় হয়েছে। এই যে আমার লক্ষ্মী হাঁসেরা, আমি তোমাদের জন্য খাবার এনেছি। এই নাও খাবার, বেশি বেশি করে খাবার খাও আর বেশি বেশি করে ডিম দাও। খাবার? এই কথা বলে কালো হাঁসছানা সবার আগে গিয়ে গপ গপ করে খাবার খাওয়া শুরু করে দেয়, কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল। আর এটা দেখে লোভী হাসি অনেক রেগে যায়। কিরে, তোকে দেখে তো প্রথমে ভেবেছিলাম তুই একটা কালো কাকছানা, কিন্তু এখন তো দেখছি তুই একটা কালো রাক্ষসী, যে একজনই 10 জনের খাবার একাই খেয়ে সাবার করছিস। যা ভাগ, এবার আমাকে খেতে দে। এই খামারে সবার থেকে আমি বেশি খাই, বুঝেছিস? আর এই খামারে সবাই আমাকে ভয়ও পায়। বাহ রে, এখানে তো আরো অনেক খাবার আছে, তুমি সেইগুলো খাও। অযথা আমাকে কথা শোনাচ্ছ কেন? কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপর কথা বলছিস? এর বদলা তো আমি নেবই নেব।
এই কথা বলে লোভী হাসি না খেয়ে সেখান থেকে চলে যায়। হালুম বাঘ প্রায় প্রতিদিনই তার খামারের হাঁসদেরকে সাঁতার কাটানোর জন্য একটা পুকুরে নিয়ে যেত। তাই হালুম বাঘ সেদিন বিকেলে সব হাঁসদেরকে নিয়ে সাঁতার কাটানোর জন্য সেই পুকুরে যায়। এই বাঘ মামার খামারে এসে আমি উপরওয়ালার ইচ্ছায় অনেক ভালো আছি, যদিও ওই লোভী হাসিটা আমাকে একদমই সহ্য করতে পারে না। তাছাড়া বাকি হাসিগুলো অনেক ভালো, আমার গায়ের রং নিয়ে কোনো কথা বলে না, কোনো খোঁটাও দেয় না। আর সব থেকে বেশি ভালো ওই বাঘ মামা, যে আমাকে আশ্রয় দিয়েছি। এবার আমি মনের সুখে একটু সাঁতার কাটি। হালুম বাঘ হাঁসগুলোকে সাঁতার কাটতে দিয়ে একটু ঘুমিয়ে পড়ে। আর তখনই ইস, একেই বলে গাছে কাঁঠাল গোপে তেল। বাঘ মামার এই হাঁসগুলোকে দেখে দেখে মনে হয় আমার দিন কাটিয়ে দিতে হবে। তারপরও ওই বাঘ মামার হাঁসগুলোকে আমি খেতে পারবো না বাবা। কবে যে আমি ওই বাঘ মামার হাঁসগুলোকে খেতে পারবো তা কে জানে। কি আর করার, দেখে দেখে মনটাকে একটু সান্ত্বনা দেই। হাঁস তো আর খেতে পারবো না। এই যে শিয়াল পণ্ডিত, তোমাকে আর এভাবে আফসোস করতে হবে না। আরে আরে, এ আমি কি দেখছি? এ তো দেখছি বাঘ মামার খামারের নাদুস নদুস একটা হাঁস। এ তো দেখছি মেঘ না চাইতেই জল। কিরে, তুই তো দেখছি নিজে থেকে এসে আমাকে ধরা দিতেছিস। এখন তো আমি তোকে খাবো। তোকে খেয়ে দে আমার মনের আশা আমি পূরণ করব। আরে শিয়াল পণ্ডিত, আমি এলাম তোমাকে প্রতিদিন হাঁস খাওয়ানোর ব্যবস্থা করে দিতে, আর তুমি কিনা উল্টো আমাকেই খেতে চাইছো। কি বলছিস কি বলছিস? তুই আমাকে প্রতিদিন হাঁস খাওয়ানোর ব্যবস্থা করে দিবি? হিসাবটা তো আমার মিললো না রে, একটু বুঝিয়ে বল দেখি রে। তার মানে হচ্ছে এই খামারের হাঁসদের জন্য আমি ঠিকঠাক মতো খাবার খেতে পারি না, তাই তুমি এদেরকে খেয়ে তোমার মনের আশা পূরণ করতে পারবে, আর আমিও ভালো করে পেট ভরে খেতে পারবো। বুঝতে পেরেছো? ও মা, এ তো দেখছি চোরের ওপরে বাটপাড়ি। ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক, কিন্তু কথা যদি নড়চড় হয় তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না, এই বলে দিলাম। সবার আগে আমি তোকেই খাবো। সে তুমি আমার কথাতেই ফল পাবে, বুঝতে পেরেছো? শোনো, কাল তুমি ঠিক এই সময়ে এখানে উপস্থিত থাকবে। আমি তোমার শিকার তোমার জন্য নিয়ে আসবো। এরপর লোভী হাঁসছানা শিয়ালের কাছ থেকে চলে আসে। আর হালুম বাঘেরও ঘুম ভাঙলে হালুম বাঘ সব হাঁসদেরকে নিয়ে খামারে চলে যায়। পরের দিন যখন হালুম বাঘ তার খামারের হাঁসদেরকে সাঁতার কাটানোর জন্য পুকুর পাড়ে নিয়ে যায়, এই তো সুযোগ পেয়েছি। এই সময়ে তো হালুম বাঘ ঘুমিয়ে পড়েছে। আমি বরং এক কাজ করি, সবার আগে ওই কালো হাঁসছানাকে দিয়েই উদ্বোধন করি। কারণ ওই কালো হাঁসছানাটা অনেক পেটুক। ওই পেটুকটা একজনেরই ওই এত ছোট পেটে যে কিভাবে 2-3 জনের খাবার ওই পেটুকটা খায় বুঝি না বাপু। তাই ওকে আগে খতম করতে হবে। এই যে মিষ্টি হাঁসছানা, তোমাকে একটা কথা বলতে এলাম। কি কথা বলো? তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে কালো বলে অনেক অপমান করেছি। আর ভেবে দেখলাম এমন করাটা আমার একদম ঠিক হয়নি। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। এবার তাহলে আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? সত্যি? এই প্রথমবার কেউ আমার বন্ধু হতে চাইলো। অবশ্যই, এখন থেকে তাহলে আমরা বন্ধু। আমি জানতাম তুমি একদিন না একদিন তোমার ভুল বুঝতে পারবে। বন্ধু, তাহলে চলো তোমাকে আমি একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু বাঘ মামা যদি জেগে যায়? আরে বাঘ মামার ঘুম এখনই ভাঙবে না, আর আমরা তার ঘুম ভাঙার আগেই চলে আসবো। চলো চলো। না না বাবা, আমি যাব না। বাঘ মামা টের পেলে অনেক রেগে যাবে। আরে দূর,
বন্ধু হয়ে তুমি বন্ধুর কথা রাখবে না? তাহলে তুমি কেমন বন্ধু? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চলো। এরপর লোভী হাসি কালো হাঁসছানাকে নিয়ে শিয়ালের কাছে যায়। আর তখন কিরে লোভী হাসি, তুই তো দেখছি সত্যি কথাই বলেছি। এসব তোমরা কি বলছো? আর তখনই হালুম বাঘের ঘুম ভেঙে যায়। আর হালুম বাঘ দূর থেকে শিয়ালকে তার হাঁসদের কাছে দেখে একটা লাঠি নিয়ে সেখানে যায়। আর শিয়াল, ওরে শয়তান হাসি, তুই আমাকে বাঘের হাতের লাঠি পেটা খাওয়ানোর জন্য নাটক করে এখানে এনেছিস? ওরে বাবা রে বাবা, বাঁচতে চাইলে এক্ষুনি পালাতে হবে, নইলে যে হালুম বাঘ লাঠি পেটা করে ছাড়বে। এই কথা বলে শিয়াল হালুম বাঘের ভয়ে সেই লোভী হাসিকে কামড়ে মুখে নিয়ে পালিয়ে যায়। আর কালো হাঁসছানা বেঁচে যায়। পাজি শিয়াল, তুই আমার হাঁসকে নিয়ে পালালি? তোকে শুধু আমি পেয়ে নেই, তারপর বুঝাবো তোর মজা। এরপর হালুম বাঘ তার খামারের হাঁসগুলোকে নিয়ে খামারে চলে যায়।